সোনা তার শ্বশুরবাড়িতে একান্নবর্তী পরিবারে বাস করে। সেই পরিবারে তার স্বামী ভরত, শাশুড়িমা কমলা দেবী, শ্বশুরমশাই স্বপনবাবু, এক ননদ মামুন এবং এক দেওর রাজের সঙ্গে বাস করে। সোনা একজন চাকরিরতা মহিলা ছিল। সে নিজের শ্বশুরবাড়ির সংসারের সঙ্গে সঙ্গে বাইরের কাজবাজও সামলায়, আর সেই জন্য তার জীবনের কষ্টটা অনেক বেশি। আর তার কষ্ট বেশি হওয়ার কারণ শ্বশুরবাড়ির লোকেরা তাকে একদম সহ্য করতে পারে না। সোনা সারাদিন বাড়িতে একা একা কাজ করে, কিন্তু শ্বশুরবাড়ির কেউ যেন কিছুই টের পায় না। আর অন্যদিকে শাশুড়িমা, শ্বশুরমশাই কিংবা ননদ এবং দেওর প্রত্যেকেই একেবারে নিরাকার। সোমবার সকালবেলা 6টা বাজতে না বাজতেই সোনার ফোনে অ্যালার্ম বেজে ওঠে। এই নাও, অ্যালার্ম বাজলো, আর আমার জীবনে কষ্টের দিন শুরু হয়ে গেল। আজকে ঘুম থেকে উঠতে 5 মিনিট দেরি হলো, আর এর কষ্ট আমাকে সারাদিন ভোগ করতে হবে। আমার আর ভালো লাগে না। এই বলে সোনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার স্বামীকেও ঘুম থেকে তুলে দেয়। আর তার স্বামী বিছানা ছেড়ে উঠে পড়লে সোনা ঘর গুছিয়ে ফেলে, এবং বিছানা ঘর গোছাতে গোছাতে তার আরো আধ ঘন্টা সময় লেগে যায়। কিন্তু সে যখন বাথরুমে যাবে তখন সে দেখে যে তার স্বামী আগে থেকেই বাথরুমে বসে আছে। ভরত, আমি তোমাকে কতবার বললাম আজকে আমি আগে বাথরুমে যাব, না হলে আমার কাজ করতে দেরি হয়ে যাবে, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তোমার ঘর গোছানো কখন কমপ্লিট হবে তারপর তুমি বাথরুমে যাবে? আমি সেই জন্য বসে থাকবো নাকি? আজকে আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সুতরাং আমার ফ্রেশ হওয়া হয়ে গেলে তারপর তুমি ফ্রেশ হয়ে নিও, বুঝেছো? সোনা বাথরুমে যাওয়ার অপেক্ষা করতে থাকে। সেই সময় তার শাশুড়ি মা তাকে জোরে জোরে ডাক দেয়, কারণ শাশুড়ি মায়ের চা খাওয়ার সময় হয়ে গেছে। তাই সোনা বাথরুমে না গিয়ে আগে রান্নাঘরে চলে যায়, আর সেখানে গিয়ে শাশুড়ি মায়ের জন্য চা করতে শুরু করে। কি হলো বৌমা, তুমি তো প্রত্যেকদিন 7টার মধ্যে রান্নাঘরে ঢুকে চা করতে শুরু করে দাও, কিন্তু আজকে 7:15 হয়ে গেল, এত দেরি হলো কেন? তুমি জানো না আমার নাতি নাতনি স্কুলে যাবে আর আমার মেয়ে কলেজে যাবে, ওদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হবে। তো আগে চা তৈরি করো, তারপর ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে রেডি করো। হ্যাঁ মা, আপনি বসুন, আমি এক্ষুনি আপনাকে চা করে দিচ্ছি, আর ওদের ব্রেকফাস্টটাও আমি রেডি করে দিচ্ছি। এই বলে সোনা তাড়াতাড়ি করে তার শাশুড়ি মায়ের জন্য চা করতে শুরু করে। সেই সাথে সে তার ছেলে মেয়ে এবং ননদের জন্য চিড়ের পোলাও রান্না করে। সকালে রান্নার কাজ সম্পূর্ণ হতে না হতেই সোনা শ্বশুরমশাই তাকে ডাক দেয়। তাই সোনা পড়ি মরি করতে করতে শ্বশুরমশাইয়ের কাছে দৌড়ে যায়। বৌমা, তুমি বাড়ির সকলের জন্য খেয়াল রাখতে রাখতে আমার কথা তো ভুলেই যাও দেখছি, কারণ তুমি ভালো করেই জানো যে আমি প্রত্যেকদিন সকালবেলা পেট পরিষ্কার করার জন্য ইসবগুল সেবন করি, কিন্তু তুমি প্রত্যেকদিনের মতো আজকেও আমাকে ইসবগুল দিতে ভুলে গেছো। না বাবা, আমি আপনাকে কিছুই দিতে ভুলিনি। আসলে আপনাদের সংসারে এত কাজ তো, তাই আমি কোনটার পর কোনটা করব মাঝে মধ্যে বুঝে পাই না, কারণ আমি যেমন ঘরেও কাজ করি তেমন বাইরেও কাজ করি। সুতরাং আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য ইসবগুল নিয়ে আসছি। এই বলে সোনা তার শ্বশুর মশাইকে ইসবগুল নিয়ে এসে দেয়। এভাবেই সকাল 7টা থেকে 9টা পর্যন্ত সংসারের পেছনে খাটতে খাটতেই সোনার জীবন একেবারে কয়লা হয়ে যায়। প্রথমে শাশুড়ি মাকে চা করে দেওয়া, তারপর শ্বশুর মশাইয়ের সেবা করা, নিজের ননদের জন্য ব্রেকফাস্ট তৈরি করা, স্বামীর অফিসের লাঞ্চ বক্স প্যাক করা, আর শুধু তাই নয়, শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের দুপুরের খাবারও রান্না করা, নিজের ছেলে মেয়েকে রেডি করে স্কুলে পাঠানো, তারপর আবার ছোট দেওর জিম করতে যাবে বলে তার প্রোটিন শেক তৈরি করা। এসব করে করে সোনার জীবন একেবারে শেষ হয়ে যায়। আর প্রত্যেক দিনই বাড়ির কাজকর্মের চাপে পড়ে অফিসে যেতে সোনার দেরি হয়ে যায়। এ বাবা, আজকেও 10টা বেজে গেল, তার মানে আজকে আমি 10:05 ট্রেনটা মিস করে দিলাম। দেখি ভরতকে বলি, আমাকে যদি গাড়ি করে অফিসে ছেড়ে দেয় তাহলে খুব ভালো হবে। এই বলে সোনা তার স্বামীর কাছে যাবে, সেই সময় সে দেখেছে তার স্বামী ছেলে মেয়েকে গাড়িতে বসিয়ে হুহু করে গাড়ি নিয়ে তার সামনে দিয়ে অফিসে বেরিয়ে যাচ্ছে। দূর, একেবারে ফাটা কপাল, এবার আর কি, ভিড়বাসের মধ্যে চলতে চলতেই আমাকে অফিসে যেতে হবে। এই বলে সোনা কষ্ট করে গরমের মধ্যে ঘেমে স্নান করে ভিড়বাসের মধ্যে কোনো মতে অফিসে গিয়ে পৌঁছায়। অফিসে যাওয়ার পর সারাদিন কাজের চাপ এবং সেই সঙ্গে বসের কথা শোনায় ইত্যাদি চলতে থাকে। আর রাত্রিবেলা সে যখন কষ্ট করে বাড়িতে ফিরে আসে তখন তাকে এক গ্লাস জল দেওয়ার মতো কেউ থাকে না, উল্টে তার উপর আবার সবাই কাজ চাপিয়ে দেয়। কি হলো বৌমা, আজকে অফিস থেকে বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? তোমাকে যে বলেছিলাম আজকে আমাদের সবার জন্য মটন বিরিয়ানি রান্না করতে, তুমি মটন আর চাল নিয়ে এসেছো তো? না মা, আজকে বাড়ি ফেরার ট্রেনে ভীষণ ভিড় ছিল, তাই আমি ট্রেনে উঠতে পারিনি, ট্রেনটা মিস করে গেছি। আর বাজারে গিয়ে মটন আর চাল কিনে আনার কথা আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছে। আপনি আপনার ছোট ছেলেকে বলুন, ও এনে দেবে, তারপরে আমি আপনাদের জন্য মটন বিরিয়ানি রান্না করে দিচ্ছি। সোনার এই কথা তার দেওর রাজ শুনে ফেলে,
আর রাজ তখন তার বান্ধবীদেরকে ফোন করে হাসি মজা করতে ব্যস্ত ছিল। তাই তখন রাজ দোকানে গিয়ে মটর এবং চাল কিছুতেই কিনে নিয়ে আসতে চায় না। না না, আমি এখন দোকানে যেতে পারবো না বৌদি, কারণ আজকে জিম করে আমার হাতে পায়ে খুব ব্যথা হয়েছে, তাই তুমি দোকান থেকে নিয়ে এসো। আর মা, আমি কিন্তু রাত্রে 9টা বেজে গেলে আর খাবো না বলে দিলাম, তাই বৌদিকে যা নিয়ে আসে তাড়াতাড়ি দোকান থেকে গিয়ে নিয়ে আসতে বলো। এই বলে রাজ ঘরে চলে যায়। আর সোনারও কিছু করার থাকে না। সে অফিস থেকে এসে এক গ্লাস জলও খেতে পারেনি। তার আগেই তাকে বাজারে চলে যেতে হয় এবং বাজার করে নিয়ে এসে সবার জন্য রাত্রিবেলায় মটন বিরিয়ানি রান্না করতে হয়। আর অন্যদিকে সেই সময় তার ননদ এবং শাশুড়ি মা বসে বসে টিভিতে সিরিয়াল দেখে এবং হাসাহাসি করতে থাকে। মা দেখো, আজকে সিরিয়ালটা কিন্তু ব্যাপক ইন্টারেস্টিং হচ্ছে, আর তার সাথে বাইরে বৃষ্টিও পড়ছে। একটু পরে আবার বৌদি মটন বিরিয়ানি খেতে দেবে। আজকে সন্ধ্যেটা একেবারে জমে গেল। এখন যদি বৌদি পেঁয়াজি করে দিত তাহলে তো আরো ভালো হতো, বলো? হ্যাঁ, তোর বৌদি তো রান্নাঘরেই আছে, ওকে পেঁয়াজি করে দিতে বল, ও করে দেবে। মামুন তার মায়ের কথা শুনে রান্নাঘরে চলে যায় এবং তার বৌদিকে পেঁয়াজি ভেজে দেওয়ার জন্য অর্ডার করে। এর ফলে সোনা রেগে গেলেও তার কিছু করার থাকে না। সে তার ননদের জন্য আবার পেঁয়াজি ভাজতে শুরু করে। আর ততক্ষণে সোনার দুই ছেলে মেয়ে হোমওয়ার্ক করানোর জন্য মায়ের কাছে এসে আবদার করতে শুরু করে। তাই সোনা তখন ঘরে গিয়ে তার ছেলে মেয়েকে হোমওয়ার্ক করাতে বসে পড়ে। অন্যদিকে সোনার স্বামী তখন বসে বসে ল্যাপটপে কাজ করতে ব্যস্ত। বাড়িতে এতগুলো হাত থাকা সত্ত্বেও সোনাকে সাহায্য করার মতো একটা হাতও নেই। ফলে সকালবেলা উঠে বাড়ির কাজ করে অফিসে যাওয়া, আবার বাড়ি থেকে এসে সংসারের কাজকর্ম করা, এরকম কষ্ট সহ্য করার ক্ষমতা সোনার দিন দিন কমতে থাকে। ব্যস্ত সবাই, রাত্রিবেলা সবাই মিলে গিলে ঘুমিয়ে পড়েছে। আর এখন 11:30 বাজে। এখন আমি জল খাবো। অফিস থেকে এসে জল পর্যন্ত খাওয়ার সময় পাইনি। তারপর জল খেয়ে রান্নাঘর ঘষে মেজে পরিষ্কার করতে হবে। কেন যে মা আমাকে এমন পরিবারে বিয়ে দিল কি জানি, জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এই বলে সোনা ফ্রিজ খুলে জল খেতে যাবে, তখন সে দেখে যে ফ্রিজে ঠান্ডা জলের একটাও বোতল নেই। আসলে তার পরিবারের কেউ জল ভরে রাখেনি। তাই সে অ্যাকোয়াগার্ড থেকে গ্লাসে করে গরম জল খায়, আর তার চোখ দিয়ে গড়গড় করে জল পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বউয়ের জীবনে আবার কষ্ট শুরু হয়ে যায়। তার প্রাত্যহিক জীবনে সংসারের কাজ এবং অফিস। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, মা, বৌদি কিন্তু অফিস থেকে এসে রাত্রিবেলা রান্না করতে অনেক সময় নিচ্ছে। আজকে বৌদিকে বললাম যে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে দাও, কিন্তু বৌদি আমার কথা শুনলো না, জানো? আজকে তোর বৌদির কপালে ভীষণ ঝাড় লেখা আছে, কারণ তোর বৌদি অফিস থেকে বাড়ি ফিরে আসার পর সংসারের প্রতি গাফিলতি করছে। এই বৌমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এখানে এসো তো। কি হলো, কানে কথা যাচ্ছে? কমলা দেবীর ডাক শুনি সোনা তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আর কমলা দেবী এবং তার মেয়ে দুজনে মিলে সোনাকে বকাবকি করতে শুরু করে দেয়। আপনারা তো আমাকে বকাবকি করছেন, কিন্তু তার আগে আপনারা কি আমাকে একবারও বলেছেন যে পুষ্পা বাসন মাজতে আসেনি? এই সকালবেলা রান্না করে এক পাহাড় বাসন রান্না করে ফেলে রেখে গিয়েছিলাম, আর এখনো তো সেই এঁটো বাসনগুলো রান্না করে পড়ে আছে। সেই সকাল থেকে এখনো পর্যন্ত বাসনগুলো মাজা হয়নি। হ্যাঁ, বাসন মাজা হয়নি তাতে কি হয়েছে? তুমি বাসন মেজে তাড়াতাড়ি রান্না করো। এখন তোমার জন্য কি আমি আর আমার মেয়ে বাসন মাজতে বসবো নাকি? আর কালকে দুপুরবেলা পুষ্পা আমাকে বলে গিয়েছিল যে ও কাজে আসতে পারবে না, কিন্তু আমি তোমাকে বলতে ভুলে গেছি। যাও, তাড়াতাড়ি করে বাসন মেজে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করে দাও। শাশুড়ি মায়ের এমন ধমক শুনে সোনা ভীষণ পরিমাণে রেগে যায়, আর সে এরকম কষ্ট সহ্য করতে পারে না। তবুও সে রান্নাঘরে গিয়ে বাসন মাজতে শুরু করে। আর বাসন মেজে সে যখন ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রান্না করবে, তখন সে মনে মনে অভিসন্ধি করে নেয় যে এবার তার একান্নবর্তী পরিবারকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। আজকে সবাইকে এমন ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করে খাওয়াবো যে কোনোদিনও আমার কাছে কেউ রান্না করা খাবার খেতে চাইবে না। আর আমি জীবনে আর রান্না করব না, কারণ আমাকে জীবনে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। আমি আর পারছি না এসব সহ্য করতে। কিছুক্ষণ পর সোনা যখন ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রান্না করে সবাইকে পরিবেশন করে, তখন তার ছোট দেওর এবং শ্বশুর মশাই বাইরে থেকে আড্ডা মেরে সবে বাড়িতে ফিরে আসে। আর তারা সবাই একসঙ্গে চিলি চিকেন এবং ফ্রাইড রাইস খেতে বসে পড়ে। ওরে বাবা, বৌদি তুমি চিলি চিকেনে কি ঝাল দিয়েছো? আমি তো কিছুতেই এত ঝাল চিলি চিকেন খেতে পারছি না। ওরে বাবারে বাবা, কি ঝাল! আমাকে এক গ্লাস জল দাও। বাবারে বাবা, ঝালে মরে যাচ্ছি আমি। বৌদি, তুমি ভালো করেই তো জানো আমাদের বাড়ির কেউ এত ঝাল সহ্য করতে পারে না। তোমার এতদিন রান্না করতে কোনো ভুল হয়নি, কিন্তু তুমি আজকে রান্নাতে ভুল করে বসলে কেন? আমরা কিছুতেই তোমার এই রান্না করা খাবার খাবো না। তুমি এক্ষুনি যাও আর আমাদের জন্য ভালো করে আবার চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করে নিয়ে এসো। এই জন্যই বলে বাড়ির বউকে বাড়ির বাইরে কাজ করতে দিতে নেই।
সব সময় সংসারের মধ্যে ব্যস্ত রাখতে হয়, না হলে রান্না বান্নায় কিংবা ঘর গোছাতে। শাশুড়ি মায়ের এমন কথা শুনি সোনার সহ্য ক্ষমতা একেবারে পার হয়ে যায়, আর সে তার মনের কষ্ট মুখ ফুটে চিৎকার করে বলতে শুরু করে দেয়। বেশ করেছি, আমি ভুল করেছি। আমি ঝাল দিয়ে তোমাদের জন্য ইচ্ছা করে চিলি চিকেন রান্না করেছি। আমি চাই তোমাদের মুখ একেবারে ঝাল লেগে পুড়ে যাক। আর সবাই শোনো, তোমরা আমার শ্বশুর বাড়ির লোক নয়, তোমরা অমানুষ। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি গরুর মতো সংসারের পেছনে খাটি, তারপর নিজের ছেলে মেয়েকে তৈরি করে স্কুলে পাঠাই, এত বড় আদ্দামরা ননদ আর দেওরকে সেবা করি। কিন্তু তোমাদের তো একবারও মনে হয় না যে বাড়ির বউকে একটু হাতে হাতে সাহায্য করা উচিত। তারপর অফিস থেকে আসার পর আবার সংসারের কাজে লেগে যায়। এত কষ্ট আমি সহ্য করতে পারছি না আর। এবার তোমরা যদি আমার হাতে হাতে কাজ করতে সাহায্য না করো, তাহলে আমি বাপের বাড়িতে চলে যাব। শ্বশুর বাড়িতে থেকে এত কষ্ট করার থেকে বাপের বাড়িতে থাকা অনেক ভালো। সোনার মুখে এরকম প্রতিবাদ শুনি সকলে একেবারে লজ্জা পেয়ে যায়, আর তারা চুপ করে মাথা নত করে থাকে। এতদিনে যে তারা হাতের উপর হাত রেখে বসে বউয়ের সেবা নিচ্ছিল, সেই জন্য তারা লজ্জার চোটে বউয়ের দিকে তাকাতে পারে না, আর তারা মনে মনে নিজেদের ভুল বুঝতে পারে। তুমি ঠিকই বলেছো বৌমা, তোমার কষ্ট আমরা কেউ বুঝতে পারিনি। তুমি চিন্তা করো না, আমরা এবার থেকে প্রত্যেকদিন তোমার হাতে হাতে সাহায্য করব। আর মামুন তোমার ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নেবে, স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দেবে, আর তোমার বর ঘুম থেকে উঠে বিছানা গোছাবে, আর আমি সারাদিন ধরে সবার জন্য রান্না করব। তুমি আরাম করে অফিস করতে পারবে এবার, ঠিক আছে? সবাই কমলা দেবীর কথায় তাল মেলায়, আর সোনা মনে করে এবার তার কষ্টের দিনের অবসান ঘটেছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে দেখে যে তার শাশুড়ি মা বৌমার অফিস যাওয়ার আগেই টিফিন রেডি করে রেখেছে, আর তার ননদ এসে বৌদিকে চা দিয়ে গেছে। এই দেখে সোনা খুবই খুশি হয়। তুমি চিন্তা করো না সোনা, যাও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাট গুছিয়ে দিচ্ছি আর ঘর গুছিয়ে দিচ্ছি। এই বলে সোনার স্বামী ঘর গুছিয়ে দেয়, এবং সোনা ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এসে শাশুড়ি মায়ের হাত থেকে টিফিন নিয়ে খুশমেজাজে তাড়াতাড়ি করে অফিসে চলে যায়। আর অফিসে যাওয়ার সময় তার স্বামী তাকে গাড়ি করে নিয়ে যায়। আর সে যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে, তখন সে দেখে যে তার ছোট দেওর তার জন্য ঠান্ডা জল নিয়ে এসে দিয়েছে। অন্যদিকে তার ননদ ছেলে মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছে, শাশুড়ি মাও রাত্রিবেলা রান্না করতে ব্যস্ত। এই দেখে সোনা প্রচন্ড পরিমাণে খুশি হয়। এভাবেই সোনার জীবনে সুখ শান্তি ফিরে আসে। শীতের সন্ধ্যায় মালতী দেবী বসে বসে চা খাচ্ছে, এমন সময় তাদের দরজার কলিং বেলটা বেজে ওঠে। মালতী দেবী গিয়ে দরজা খুলতেই সে যেটা দেখতে পায় সেটার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। সে দেখে তার ছেলে সূর্য এবং তার পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। এই বাবু, এটাকে কাকে নিয়ে এসেছিস তুই? আরে কেমন পাগল মেয়ে, এই ঠান্ডার মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে গেছে, তাও আবার সোয়েটার ছাড়াই। দেখছো তো ঠান্ডায় কাঁপছে, তাও বাইরে দাঁড় করে রেখেছো কেন বলো তো? ভিতরে ঢুকতে দাও, সব বলছি এক এক করে। সূর্যর কথা শুনে মালতী দেবী তাদেরকে ঘরের ভেতরে ঢুকতে দেয়। এটা তোমার বউ মামা, ওর নাম আলো। আমরা আজই কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি, আর ও খুব সাধারণ বাড়ির জামা পরেই বেরিয়ে এসেছে, তাই ওর গায়ে সোয়েটার নেই। তোমার একটা ভালো সোয়েটার ওকে পরতে দাও তো, বেচারা খুব কষ্ট পাচ্ছে। তোর এত বড় সাহস, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস, আবার আমাকে বলছিস তোর এই পালিয়ে বিয়ে করা বউকে নিজের সোয়েটার দিতে? কখনো না। আমি ভেবেছিলাম আমি তোকে ভালো শিক্ষা দিতে পেরেছি, কিন্তু ওরে বাবা, তোমরা মা ছেলে মিলে এখনই ঝগড়া শুরু করে দিলে। আমাকে একটা সোয়েটার দাও আগে, আমি আর পারছি না, আমি তো ঠান্ডায় কেঁপে যাচ্ছি, খুব শীত করছে আমার। তুমি কি ছেলেদের সোয়েটার পরবে? তাহলে আমি দিচ্ছি, চলো। মা তো সোয়েটার দেবে না বলছে। দেখুন মা, আপনি মানুন আর নাই মানুন, আমি এখন আপনার বৌমা, আর আপনার ছেলে নিজে আমাকে এখানে নিয়ে এসেছে সংসার করতে। আপনি কি চান আমাদের এই বিবাহিত জীবনের প্রথম রাতেই আমার ঠান্ডা লেগে মৃত্যু হোক, আর আপনার ছেলে বিপত্তি হয়ে যাক, আর আমি ভূত হয়ে সারা জীবন আপনার মাথায় নেচে বেড়াই? চান না তো? তাহলে একটা সোয়েটার দিন। আলো গড়গড় করে একটার পর একটা এমন এমন কথা বলতে থাকে যে মালতী দেবীর আর কিছু বলারই থাকে না। আলোর কথা শুনে সূর্য মুখ চেপে হাসতে থাকে। মালতী দেবী বাধ্য হয়ে আলোকে নিয়ে তার ঘরে চলে যায় এবং নিজের আলমারি থেকে বেশ কয়েকটা পুরানো সোয়েটার এনে দেয়। আলো দেখতে পায় যে তার শাশুড়ি মায়ের কাছে অনেক ভালো ভালো সোয়েটার থাকা সত্ত্বেও সে আলোকে খুবই পুরানো এবং খুব ম্যারম্যারি রঙের সোয়েটার দিচ্ছে। এই দেখে আলো খুবই বিরক্ত বোধ করে। আপনি এমন নিষ্ঠুর কেন একজন সদ্য বিবাহিত মেয়েকে এরকম ধূসর রঙের সোয়েটার পরতে দিচ্ছেন? আমি এটা পরবো না, আমি ওই গোলাপি রঙের সোয়েটারটা পরবো, আমাকে ওটা দিন। তুমি যদি বাড়িতে লাখ লাখ টাকা যৌতুক নিয়ে আসতে, তাহলেও আমি তোমাকে ওই সোয়েটারটাতে হাত দিতে দিতাম না। আর তুমি এরকম ভাবে আমার ছেলের মাথা খেয়ে ওকে বদবুদ্ধি দিয়ে বিয়ে করলে।
খালি হাতে আমার বাড়িতে এসে আমার পছন্দের সোয়েটার আমার থেকে চাইছো আবার? সূর্য, আমি ওই গোলাপি রঙের সোয়েটারটাই পরবো। ওটা না দিলে আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে মরে যাব। কিন্তু আমি সোয়েটার পরবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ। কিরকম নির্লজ্জ মেয়ে গো তুমি, এভাবে শাশুড়ির সঙ্গে কেউ কথা বলে? আমার বাড়িতে এসে তোমার 1 ঘন্টাও হয়নি, আর এরই মধ্যে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে তুমি আমার জীবনটা কেমন ঝালাফালা করতে চলেছো। আমি কিছুতেই ওটা দেব না, এই আমি বলে দিলাম। আর এই সোয়েটারটা না পাওয়া পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। হয় আমি ওই সোয়েটারটা পরে ঘর থেকে বেরোবো, আর না হলে ঠান্ডায় সারা রাত কেঁপে কেঁপে মরে যাবো। শুধু শুধু একটা সোয়েটার নিয়ে এত ঝামেলা করো না। আমি তোমাকে কালকে একটা নতুন আর এর থেকেও ভালো সোয়েটার এনে দেবো, কথা দিচ্ছি। মাকে তো কখনো বলিসনি ভালো সোয়েটার এনে দিবি? বউ একদিন বাড়িতে আসতে না আসতেই এভাবে ভোল পাল্টে দিলি। তার মানে এতদিন আমার এত কষ্ট করে তোকে মানুষ করাটা বিফলে গেল? বিয়ে করে বউ আনার সাথে সাথেই বাড়িতে এরকম অশান্তি শুরু হবে সূর্য ভাবতে পারেনি। আর এসব সহ্য করতে না পেরে সে রাগে গটমট করতে করতে নিজের ঘরে চলে যায়। তার পেছন পেছন আলো নিজের ঘরে যায়। আলোর এতই জেদ ছিল যে সে সত্যি সত্যি সেদিন কোনো সোয়েটারই পরে না। অবশ্য কম্বল গায়ে দিলে সোয়েটারের দরকার পড়ে না। এভাবে সেই দিনটা কোনো রকমে কাটে। পরের দিন সকাল হতেই আবার সোয়েটার নিয়ে অশান্তি শুরু হয়ে যায়। কিন্তু এবার কারণটা ছিল একেবারে অন্য। এবার সত্যি সত্যি আলোর নতুন এবং সুন্দর একটা সোয়েটারের দরকার ছিল। কারণ নতুন বউকে দেখতে আসা অতিথিদের সামনে আলোকে সেজে গুজেই বসতে হবে। আমি কথা দিচ্ছি, আজ অফিস থেকে ফেরার সময় তোমার জন্য একটা খুব সুন্দর সোয়েটার নিয়ে আসবো। আজ আপাতত ঘরে যা আছে সেগুলো পরেই দিন কাটিয়ে নাও। এভাবে নিজের উপর জেদ করে সোয়েটারটা খারাপ করো না, বুঝেছো? মায়ের ঘরে যে সোয়েটারটা আছে, যেটা মা একেবারেই দিতে চাইছে না, আমার একদম অবিকল ওরকমই একটা সোয়েটার চাই। যদি ওটা আমাকে এনে দিতে পারো তবে আমি সোয়েটার পরবো, তা না হলে আমি এভাবেই থাকবো। তুমি এরকম বোকা বোকা জেদ কেন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরকম কেউ করে? মা কি ভাববে বলো তো? এমনিতেই মায়ের অনুমতি ছাড়া বিয়ে করে মাকে কষ্ট দিয়েছি। আমি এরকম ছোট ছোট কারণে মাকে বিরক্ত করতে চাই না। তাহলে আমাকে কথা দাও, ওটার থেকেও ভালো একটা সোয়েটার আমাকে এনে দেবে। যদি এনে দিতে পারো তবে আমি সোয়েটার পরবো, না হলে নয়। এই সামান্য সোয়েটার নিয়ে এত ছেলে মানুষই করবে যদি জানতাম, তাহলে এইভাবে ওকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতাম না। ওর বাবা ওকে যেখানে বিয়ে দিচ্ছিল সেখানেই বিয়ে দিলেই ভালো হতো। ধুর বাবা। এসব ভাবতে ভাবতে সূর্য সেখান থেকে চলে যায়। আরো বেশ কিছুক্ষণ এভাবেই সময় কাটে। মালতী দেবী তার বৌমাকে জ্বালাবে বলে সেই গোলাপি রঙের সোয়েটারটা পরেই বাইরে আসে। আলো তার শাশুড়ি মাকে নিজের পছন্দের সোয়েটারটা পরতে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে বুঝে উঠতে পারে না কিভাবে সে তার শাশুড়ি মায়ের গা থেকে সোয়েটারটা খুলে নিতে পারবে। আসলে এতদিন আলো যখন যেটা চেয়েছে সেটা শুধু একটা নয়, বরং 4-5টা করে একসঙ্গে পেয়েছে। আর শ্বশুর বাড়িতে এসে প্রথম দিনই সামান্য একটা সোয়েটার চেয়ে তাকে এত কথা শুনতে হয়েছে দেখে আলোর রাগ এবং জেদ দুটোই বেড়ে যায়। এই ঝগড়ুটে বউয়ের মুখ দেখতে আবার বাড়িতে লোকজন আসবে। আমি যদি পারতাম নিজেই সবাইকে জানিয়ে দিতাম যে এই মেয়ের জন্য কেউ যেন সময় নষ্ট না করে। আসলে আপনি ওদের সময়ের কথা ভাবছেন না। ওরা এখানে এলে ওদের আপ্যায়ন করতে আপনার টাকা খরচ হবে, আপনি সেটার কথাই ভাবছেন। কখনো না, আমি তো চাই ওরা আসুক। ওরা আসলে তবেই না আমার এই সুন্দর সোয়েটারটা দেখতে পাবে। আমি তো চাই সবাই এটা দেখুক। এরকম সুন্দর সোয়েটার খুব কম লোকের কাছেই পাওয়া যায়। সূর্য বলেছে আমার জন্য এটার থেকেও ভালো সোয়েটার এনে দেবে। আর আমি জানি খুব শিগগিরই আপনার মনের এই অহংকারটা হিংসাই তৈরি হবে। তখন আমিও দেখবো আর হাসবো। ও আমার ছেলে, আমি জানি ও তোমার জন্য কখনোই একটা সোয়েটার আনবে না। আনলে আমাদের দুজনের জন্যই আনবে, না হলে কারোর জন্যই আনবে না, বুঝেছো? এই কথা শুনে আলো প্রচন্ড পরিমাণে রেগে যায়। মালতী দেবী সেই সময় সোফাতে বসে চা খাচ্ছিল। আর এমন সময় আলো হঠাৎ করে আরশোলা আরশোলা বলে এমন জোরে চিৎকার করে ওঠে যে ভয় পেয়ে চমকে গিয়ে মালতী দেবীর হাতে চায়ের কাপটা পুরোটাই তার সোয়েটারের উপর উল্টে যায়। মালতী দেবীর এত পছন্দের এত সুন্দর সোয়েটারটা একেবারেই নষ্ট হয়ে যায়। এই দেখে আলো মনে মনে ভীষণ খুশি হয়। সে আর কোনো কিছু না বলেই নিজের ঘরে চলে যায়। এভাবেই আরো কয়েক ঘন্টা কাটে। সূর্য অফিস থেকে কার জন্য কটা এবং কেমন সোয়েটার নিয়ে ফিরে আসবে সেটা জানার জন্য তার মা এবং স্ত্রী দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। সূর্য বাড়িতে এলে দুজনে মিলে তার উপর একেবারে হামলে পড়ে। মালতী দেবী নিজেই সূর্যর ব্যাগ থেকে সোয়েটার বের করে। ওয়াও, কি সুন্দর সোয়েটার, একদম অবিকল আমার পুরানো সোয়েটারটার মতো।
একদম একই রকমের রং, একই রকমের ডিজাইন। সত্যি তোর মতো ছেলে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সূর্য। আপনি থ্যাংক ইউ বলছেন কেন? এটা তো সূর্য আমার জন্য এনেছে, তাই না সূর্য? মুখটা অমন করে রেখেছো কেন? আজ এই নিয়ে মাত্র 2 দিন আমি তোমাদের বাড়িতে এসেছি, তার মধ্যে কোনো জিনিস আমি চেয়ে পাচ্ছি না। কিন্তু এবার তুমি কি বলবে, এটা আমার নাকি তোমার মায়ের? তুমি যদি সকালবেলা আমার সোয়েটারটা নষ্ট না করতে তাহলে এটা তোমারই হতো, কিন্তু এখন যখন আমার সোয়েটারটা তোমার বদমাইশির জন্য নষ্ট হয়েই গেছে, তখন আমিই এটা নেব। এটা আমার বিয়ের পরে আমার স্বামীর দেওয়া প্রথম গিফট, এটা আমি নেব। আপনারটাতে তো চায়ের দাগ লেগেছে, একটু ভালো করে ধুলেই উঠে যাবে। তুমি ভালো করেই জানো যে চায়ের দাগটা তোমার জন্যই লেগেছে, তাই বেশি কথা না বলে চুপচাপ এই সোয়েটারটা আমাকে দিয়ে দাও। তুমি কি একটাই সোয়েটার এনেছো সূর্য? তোমার মা যে বললো তুমি একটা সোয়েটার আনতেই পারো না, আনলে তুমি দুজনের জন্যই আনবে, না হলে কারোর জন্যই আনবে না। এরপরেও তুমি একটাই সোয়েটার নিয়ে এসেছো। আসলে যেই দোকানে আমি সোয়েটারটা পেয়েছিলাম সেই দোকানে একটা মাত্র সোয়েটার ছিল, আর আমি তো জানতাম না মায়ের কাছে এরকম একটা সোয়েটার আছে, তাই তোমার জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু আমি তো এটা কিছুতেই দেব না, তোদের যা করার হয় তোরা করে নে। এই বলে মালতী দেবী সোয়েটারটা নিয়ে চলে যেতে যাবে, এমন সময় আলো সেই সোয়েটারটা নিয়ে টানতে থাকে। বেশ অনেকক্ষণ টানাটানি করার পর সোয়েটারটা একদম বড় এবং ঢিলা হয়ে যায়। সোয়েটারের ডিজাইনও বেশ কিছু কিছু জায়গায় একেবারে নষ্ট হয়ে যায়। এই ঘটনায় তারা দুজনেই দুজনের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। শেষ পর্যন্ত সেই সোয়েটারটা আর কারোরই পরা হয় না। পরের দিন তাদের বাড়িতে অতিথিরা নতুন বউয়ের মুখ দেখতে আসলে আলো এবং মালতী দেবী দুজনেই এই ঠান্ডার মধ্যে সোয়েটার ছাড়া তাদের সামনে চলে আসে। সারা শহর জুড়ে এরকম শীতের প্রকোপ, আর তোদেরকে দেখে মনে হচ্ছে এখানে শীত এখনো আসতেই পারেনি। সত্যি তোদের এত গরম লাগছে? এরকম বৌমা যার ভাগ্যে থাকবে তার মাথা গরম হওয়াটাই তো স্বাভাবিক। মাথা গরম থেকে আমার গাও গরম হয়ে যাচ্ছে, তাই আর সোয়েটার পরতে হচ্ছে না। আপনারাই তো বলেন কাকিমা যে শাশুড়ি মারা নাকি মায়ের মতো হয়। আপনারা আজ পর্যন্ত কোনো মাকে দেখেছেন মেয়ের সঙ্গে হিংসা করতে? তার আগে তোরা বলতো, তোরা কোনো মেয়েকে দেখেছিস মায়ের সাথে এরকম শয়তানি করতে? কাল ইচ্ছা করেও আমার সোয়েটারের উপর চা ফেলে দিয়েছে, তার উপর আমার ছেলে আমার জন্য যে সোয়েটারটা আনলো সেটাও টেনে হিচড়ে বড় করে ডিজাইনটা নষ্ট করে দিয়েছে। এরকম কি কোনো সুস্থ মানুষ করতে পারে? ওরে বাবারে, থাম থাম। নতুন বউয়ের মুখ দেখতে এসে বিয়ের 2 দিন পরেই তোদের শাশুড়ি বৌমার মধ্যে এরকম বিশ্বযুদ্ধ দেখতে পাবো, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। আমারও তো সাদের সোয়েটারটা নষ্ট হয়ে গেল, এটা ভেবেই আমার কষ্ট হচ্ছে, কি আর বলবো। তোরা আমার কষ্টটা দেখছিস না, শুধু আমার ঝগড়া করাটাই দেখছিস। ওই সোয়েটারটা আমি কত বছর ধরে সামনে সামনে রেখেছিলাম, কখনো কাউকে পরতে দেইনি, আর এই মেয়েটা বাড়িতে এসে ওটার উপর চা ফেলে দিল। আপনি যে আমার স্বামীর নিয়ে আসা সোয়েটারটা আমার থেকে ছিনিয়ে নিয়ে সেটার অবস্থা খারাপ করে দিয়েছেন তার বেলা। জানেন কাকিমা, আমি বাবার বাড়ি থেকে একটাও জামা আনিনি, আমার কাছে কোনো সোয়েটারও নেই, তাও মা আমাকে একটাও সোয়েটার দেয়নি। আর এত ভেবে লাভ নেই, যা হয়েছে হয়েছে। আমি তোমাদের দুজনের জন্যই সোয়েটার এনেছি। আমরা সবাই ভাবছিলাম শীতে নতুন বউয়ের মুখ দেখতে যাচ্ছি, একটা সোয়েটার না নিলে কি ভালো লাগে, তাই তোমার জন্য সোয়েটার নিলাম। তারপর আবার ভাবলাম আমাদের বান্ধবী যে ছেলে মানুষ, তাতেও যদি দেখে আমরা ওর বান্ধবী হয়ে ওকে কোনো উপহার দেইনি তাহলে হয়তো রেগে যাবে, তাই ওর জন্য একই রকমের একটা সোয়েটার এনেছি। এই বলে কুসুম দেবী তাদের হাতে সোয়েটার দুটো তুলে দেয়। তারা দুজনেই নিজেদের সোয়েটারটা পেয়ে একেবারে বাচ্চাদের মতো খুশি হয়। তারা সাথে সাথে সেই সোয়েটারগুলো পরে নেয়। সেদিন তাদের বাড়িতে বউয়ের মুখ দেখার অনুষ্ঠান খুব মজায় মজায় কাটে। সন্ধ্যাবেলা সূর্য বাড়ি ফিরে দেখে তার স্ত্রী এবং মায়ের মধ্যে বেশ ভালোই মিল হয়ে গেছে। তার আর আগের মতো ঝগড়াও করছে না। এই দেখে সূর্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। সূর্য দেখে তারা দুজনে সুন্দর সুন্দর দুটো সোয়েটারও পরে আছে। তাদেরকে জিজ্ঞাসা করে সূর্য সমস্ত কথা জানতে পারে। সে কুসুম দেবীর এই বিচক্ষণতায় বেশ খুশি হয়। অনেক গল্প হয়েছে, এবার বলো তোমার ফিরতে এত দেরি হলো কেন? কোথায় তোমার 6টায় ফিরে আসার কথা, আর এখন তো রাত 9টা বাজে। আজকে কি অফিসে একটু বেশি কাজ ছিল? না না, কয়েকটা জিনিস খুঁজতে খুঁজতে অনেকটা সময় চলে গেল, তবে খুঁজে খুঁজে আমি ঠিক জিনিসগুলোই নিয়ে এসেছি। কি এনেছিস রে খোকা? এমন কি দরকারি জিনিস যার জন্য তোকে 3 ঘন্টা খুঁজতে হলো? আমাকেও দেখা। এই কথা শুনে সূর্য তার ব্যাগ থেকে আরো দুটো সেই গোলাপি রঙের সুন্দর দেখতে সোয়েটার বের করে এবং একটা তার মায়ের হাতে দেয় এবং অন্যটা তার স্ত্রীর হাতে দেয়। তারা দুজনেই এমনিতেই সকাল থেকে অনেক খুশি ছিল। এই ঘটনার পরে তাদের খুশির আর ঠিকানা থাকে না।
তারা এই সামান্য দুটো সোয়েটার পেয়ে এত খুশি হয়েছে দেখে সূর্যের এই 3 ঘন্টা যাতায়াত করে দোকানে দোকানে ঘোরার ক্লান্তিটা এক নিমেষেই যেন মিলিয়ে যায়। তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।